নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপকামিং বাজেট। বাজেট মানে যে জিনিসটা আগামী যে ফিনান্সিয়াল ইয়ার মানে 2024-25 সারাটা বছর সরকারের যে খরচ এবং কোন সেক্টরের জন্য কতটা টাকা বরাদ্দ করবে, জিনিসগুলোই এই বাজেটের মাধ্যমে ঘোষণা হয় এবং ঘোষণা করেন যে ভারতবর্ষের যিনি ফাইন্যান্স মিনিস্টার তিনি। মোটামুটি ইলেকশনের আগে একটা বাজেট ঘোষণা হয়েছিল, ইন্টিরিয়াম বাজেট। তো আবার নতুন সরকার গঠন হয়ে গেছে, আবার নতুন যে ফিনান্সিয়াল ইয়ার সেটার জন্য একটা বাজেট ঘোষণা হবে এবং সেই ডেট জুলাই মাসের 23 কিংবা 24 তারিখে বাজেট ঘোষণা হতে পারে বলে এমনই একটা খবর পাওয়া যাচ্ছে। তো আমরা তো শেয়ার মার্কেটের লোক, সেই জন্য সবসময় চারিদিকে চোখ কান খোলা রাখতে হয়। সরকারের যে পলিসি, সেই পলিসির ওপর সবসময় কিন্তু আমাদের নজর রাখা উচিত, কারণ সরকারের পলিসির ওপরেও কিন্তু শেয়ার মার্কেটের কিন্তু অনেক কিছু দিশা নির্ধারণ হয়। মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে, সেই দিশাও কিন্তু সরকারের অনেক ঘোষণার উপর নির্ভর করে। এই যে বাজেট যে ঘোষণা হবে, এই বাজেটের উপরেও কিন্তু কোন সেক্টরের জন্য কত টাকা খরচ হতে পারে তার উপর ডিপেন্ড করছে ওই সেক্টরের উপর যে কোম্পানিগুলো বা যে স্টকগুলো কাজ করে, সেই কোম্পানিগুলো আগামী দিনে কিরকম রিটার্ন দিতে পারে এবং কোন স্টকগুলো বাজেট ঘোষণা হওয়ার আগেই আমাদের র্যাডারে রাখা উচিত এবং ট্র্যাক করা উচিত, ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করে রাখা উচিত। কারণ বাজেট ঘোষণা হতে আর কিন্তু এক মাসও দেরি নেই, এক মাস দেরি নেই যেহেতু, তার জন্য কিন্তু আমাদের আর দেরি করলেও চলবে না। স্টকের আপস অ্যান্ড ডাউনস, মার্কেটে প্রচুর ভোলাটিলিটি ছিল এই ইলেকশন মান্থে। ইলেকশনের রেজাল্ট আউটের দিন থেকে শুরু করে যেদিনকে এক্সিট পোল বেরোলো, তারপরে সরকার গঠন হওয়া পর্যন্ত কিন্তু এই ভোলাটিলিটি মার্কেটে ছিল। আবার মার্কেট কিন্তু আস্তে 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 একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। আর একটা যেটা বন্ধুরা, সেটা হচ্ছে নিফটি কিন্তু তার অল টাইম হাই ক্রস করে গেছে। 24,000-এর যে মাইলস্টোন, সেই মাইলস্টোন কিন্তু ক্রস করে গেছে, যেটা এখনো পর্যন্ত সেই 24,000 ছুঁয়ে ফেলেছে এবং সেন্সেক্সও তার অল টাইম হাইতে ট্রেড করছে। প্রায় 79,000-এর ওপরে গিয়ে সেন্সেক্স টাচ করেছে এবং নিফটি 24,000-এর ওপর কিন্তু ট্রেড করছে বন্ধুরা। এটা একটা খুবই একটা পজিটিভ দিক। তবে একটা কথা বলি, সেই নিফটি হোক কি সেন্সেক্স হোক কি যে কোনো ধরনের ইন্ডেক্স হোক, সব কিছু কিন্তু নির্ভর করবে এই আপকামিং গভর্নমেন্টের যে বাজেট আসছে সেই বাজেটের ওপর বন্ধুরা। তো এবার বাজেটের বিষয়ে ডিটেলসে আলোচনা করার আগে এবং কোন স্টকগুলো আমাদের বাজেটের আগে ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করে রাখতে হবে, স্টকগুলো নিয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা একদম নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এরকমই শেয়ার মার্কেটের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ যে ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। বন্ধুরা, 2023-24 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের যে বাজেট ঘোষণা হয়েছিল, সেখানে বাজেটের যে অ্যামাউন্ট ছিল সেটা হচ্ছে 45,03,097 কোটি টাকার মতো। বাজেটের যে এস্টিমেট 2024-25 অর্থবর্ষে আসতে চলেছে সেটা হচ্ছে 47,65,768 কোটি টাকা, মানে প্রায় 2,62,671 কোটি টাকা মতো কিন্তু ইনক্রিজ করছে। তো এই যে বিপুল পরিমাণে যে বাজেট প্লাস হচ্ছে 2,67,000 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট ইনক্রিজ করছে, তো এই টাকাটা কোথায় বা কোন সেক্টরে গভর্নমেন্ট খরচ করতে চলেছে এই ব্যাপারে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেব বন্ধুরা। মোটামুটি অনেকগুলো সেক্টরকে নিয়ে আলোচনা করবে কেন্দ্র সরকার, যেটা আমার নজরে মনে হয়েছে যে 5টা সেক্টর গুরুত্ব পাবে এই যে নেক্সট যে বাজেট আসছে সেই বাজেটে, এবং এই 5টা সেক্টরের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেই স্টকের প্রাইসেও কিন্তু আমরা একটা উত্থান দেখতে পাবো। তো আমি 5টা সেক্টরের ব্যাপারে আমি আলোচনা করব এবং সেই 5টা সেক্টরের যে কিছু কিছু স্টক আছে সেই স্টকগুলো নিয়েও আমি তোমাদেরকে বলবো। বাট একটা কথাই বলবো, এই স্টকগুলো কিন্তু তোমরা কখনোই রেকমেন্ডেশন হিসেবে নেবে না যে আমি বাই করার জন্য বলছি, ঠিক আছে? এটা জাস্ট একটা এডুকেশন পারপাসের ভিডিও। যদি ইনভেস্ট করতে হয় তাহলে অবশ্যই নিজে অ্যানালিসিস করবে, যদি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তো তার সাথে অবশ্যই একবার আলোচনা করে তারপরে কিন্তু ইনভেস্ট করো। কারণ ইনভেস্টমেন্ট কিন্তু সম্পূর্ণ একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার, কারণ শেয়ার মার্কেটকে কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারে না, ঠিক আছে? শেয়ার মার্কেট কখন উপরে কখন নিচে কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারে না। আর একটা কথা বন্ধুরা বলে দিই, এটা যেহেতু একটা ইভেন্ট, মানে যেমন হচ্ছে ইলেকশন একটা ইভেন্ট ছিল, ইলেকশনের রেজাল্ট একটা ইভেন্ট ছিল, তো ইলেকশন ইভেন্টের সময় মার্কেট কিরকম ভোলাটিলিটি ছিল আমরা সকলেই লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে যদি আমরা একটা ছোট শিক্ষা নিই, সেটা হচ্ছে কোনো রকম ইভেন্টে কিন্তু আমরা ট্রেডিং করব না। আর
স্টক কেনা বেচা করা থেকে আমরা কিন্তু দূরে থাকবো। ঠিক আছে, যা করব সেই ইভেন্টের আগে করব বা ইভেন্টের পরে করব, কারণ সেই সময় কিন্তু মার্কেটে প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি থাকে। তো যার ফলে কিন্তু স্টকের প্রাইস আপস অ্যান্ড ডাউন ভীষণ পরিমাণে হয়, লাভ লস কিন্তু সেই সময় প্রচন্ড পরিমাণে দেখা যায়। তো ওই সময় একটু মনকে শান্ত রেখে কিন্তু আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত। এটা আমার পার্সোনাল একটা মতামত। বন্ধুরা, ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আমি বলবো, যেটা আমার মনে হয় সরকার আগামী দিনেও এই সেক্টরের প্রতি প্রচন্ড পরিমাণে নজর দেবে, সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যে সেক্টর আছে। ঠিক আছে, কারণ দেখো, রেলওয়ে তো যত দিন যাবে বন্দে ভারত এক্সপ্রেসের মতো এরকম অনেক এক্সপ্রেস আরো আসবে। ঠিক আছে, যেমন বন্দে ভারত এখন তো চেয়ার কার চলছে, আগামী দিনে বন্দে ভারত স্লিপার কোচ আসবে, এরকমই প্রচুর পরিমাণে রেল আরো গভর্নমেন্ট নতুন নতুন ট্রেন ছাড়বে। প্লাস প্রত্যেকটা স্টেশনে কিন্তু দেখছো চারিদিকে আমরা যখনই কোনো রেল স্টেশনে যাচ্ছি, তো প্রত্যেকটা স্টেশনে কম বেশি কিন্তু কাজকর্ম চলছে, টাইলস বসানো থেকে শুরু করে ক্যামেরা বসানো থেকে শুরু করে, এবং রেলের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মের যে ছাউনিগুলো, সেই ছাউনিগুলোর উপরে দেখা যাচ্ছে যে সোলারের প্যানেল বসানো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের। ঠিক আছে, তো এইসব দিকগুলো কিন্তু থাকবে। আর এই রেলওয়ে সেক্টরের কিন্তু আমি 2-3টে কোম্পানির নাম বলে দিচ্ছি, যদি মনে হয় তোমাদের ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করে রাখতে পারো। আরভিএনএল আছে, তারপরে টিটাগার আছে, তারপরে হচ্ছে জুপিটার আছে, তারপরে ইরকন ইন্টারন্যাশনাল আছে। এই 3-4টে কোম্পানি কিন্তু ওয়াচ লিস্টে অ্যাড করলেও করতে পারো। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি দেখতে হয়, কেন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলছি, কারণ দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, দেশ তখনই উন্নত হয় যখন তার রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার এবং পরিবহন উন্নত হয়, তখনই কিন্তু একটা দেশ উন্নয়নের শিখরে পৌঁছায়। তো যত ভালো রাস্তাঘাট হবে তত দেশ কিন্তু উন্নয়নের দিকে এগোবে। তো আমাদের যে রোড কনস্ট্রাকশন যে মিনিস্টার নীতিন গাডকারিজি, তিনি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছেন যে আগামী 4-5 বছরের মধ্যেই যে আমেরিকার মতো যে রাস্তাঘাট, সেরকম রাস্তাঘাট সে বানিয়ে ফেলবে। যদিও আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন সমস্যা রয়েছে, অনেক রকম প্রবলেম রয়েছে, তারপরেও আমি জানি না 4-5 বছরের মধ্যে কতটা এগোবে, বা তার যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি পূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্টক খুব ভালো লাভবান হবে। যেমন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত আইআরবি ইনফ্রাস্ট্রাকচার আছে, 2 নম্বর হচ্ছে কেএনআর ইনফ্রাস্ট্রাকচার আছে। এই কোম্পানিগুলো ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। 2 নম্বর যে সেক্টর সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে। বন্ধুরা, চলে আসবো। ডিফেন্স সেক্টর নিয়ে তো আর কাউকে কিছু বলার নেই। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অলরেডি ঘোষণা করে দিয়েছে, বর্তমানে ইন্ডিয়া যা ডিফেন্সের যে ইকুইপমেন্ট বাইরের দেশে সাপ্লাই করেছে বা এক্সপোর্ট করেছে, সেই এক্সপোর্টের পরিমাণ কিন্তু 50,000 কোটি টাকার মতো লক্ষ্যমাত্রা রেখেছে। যারা মোটামুটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত তারা সকলেই জানে যে ডিফেন্স সেক্টর বর্তমানে কিভাবে রকেটের গতিতে ওপরের দিকে যাচ্ছে। এই ডিফেন্স সেক্টরে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো হচ্ছে লাস্ট 1 বছরে কেউ তো 200%, কেউ 300%, কেউ 150%, মানে 150-200 নিচে কেউ তো রিটার্নই দেয়নি লাস্ট 1 বছরে। ঠিক আছে, তার মধ্যে যেমন হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আছে, তারপরে কোচিন শিপইয়ার্ড আছে, বিডিএল, মাঝগাঁও ডক শিপ বিল্ডার, গার্ডেন শিপ বিল্ডার, এই কোম্পানিগুলো তো আছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আছে। এছাড়া বন্ধুরা, ডিফেন্সের সাথে আর একটা সেক্টর বলছি, ডিফেন্সের সাথেই জড়িত, সেটা হচ্ছে অ্যারোস্পেস সেক্টর। এই অ্যারোস্পেস কিন্তু আগামী দিনে আরো ভালো একটা জায়গায় পৌঁছতে চলেছে, এবং গভর্নমেন্টের কিন্তু এদিকে একটা অ্যাগ্রেসিভ মনোভাব আছে। যেমন হচ্ছে 2টো স্টকের আমি নাম বলতে পারি, খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে এমটারটেক টেকনোলজি, আর একটা হচ্ছে গভর্নমেন্টেরই একটা এন্টারপ্রাইজ, সেটা হচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেড। এই 2টো কোম্পানিকে তোমরা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। 3 নম্বর যেখানে আমি চলে আসবো সেটা হচ্ছে বন্ধুরা রিনিউয়াল এনার্জির দিকে। বর্তমান যে সরকার আছে সেই সরকারের কিন্তু একটা অ্যাগ্রেসিভ ফোকাস কিন্তু এই রিনিউয়াল এনার্জির দিকে আমরা দেখতে পাচ্ছি। কারণ যেদিনকে রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেদিনকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা ঘোষণা করেছিল, মানুষকে সে মুফত বিজলি মানে ফ্রি অফ কস্ট বিদ্যুৎ সাপ্লাই করবে, এবং তার জন্য একটি স্কিম ঘোষণা হয়েছিল। সেই স্কিমটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিম। এই স্কিমের মাধ্যমে 1 কোটি ঘরকে কিন্তু সোলার রুফটপ লাগানোর গভর্নমেন্টের একটা প্ল্যানিং আছে। ঠিক আছে, মানে 3 কিলোওয়াট পর্যন্ত একটা সাবসিডি দিয়ে গভর্নমেন্ট কিন্তু সোলার রুফটপ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং তার জন্য যেসব কোম্পানিগুলো আগামী দিনে আরো ভালো বেনিফিট পেতে চলেছে, তার মধ্যে যেমন আছে টাটা পাওয়ার, ওয়ারি রিনিউয়াল আছে, তারপরে হচ্ছে কেপিআই গ্রিন আছে, তারপরে হচ্ছে ফাইন্যান্সের দিক থেকে দেখতে গেলে আছে ইরেডা। ঠিক আছে, এইসব কোম্পানিগুলো কিন্তু ফোকাসে রাখতে পারো, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। আর এই রিনিউয়াল সেক্টরের পাশাপাশি আর একটা যেটা এর
মানে থাকবে সেটা হচ্ছে পাওয়ার সেক্টর। এই পাওয়ার সেক্টর কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন এবং ডিস্ট্রিবিউশনের দিকেও কিন্তু গভর্নমেন্ট প্রচন্ড পরিমাণে জোর দেবে। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি ভারতবর্ষে বাড়ছে এবং আগামী দিনে ফরেন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে ইনভেস্টমেন্ট করবে। তার জন্য দরকার হচ্ছে ইলেকট্রিসিটি এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন। এই দিকেও দেখতে গেলে 3-4টে স্টক বলছি, সেই স্টকগুলো ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। এক হচ্ছে আদানি পাওয়ার, 2 নম্বর হচ্ছে এনটিপিসি, 3 নম্বর হচ্ছে পাওয়ার গ্রিড, 4 নম্বর হচ্ছে আরইসি লিমিটেড। ঠিক আছে, এই এনটিপিসি কিন্তু আগামী দিনে এনটিপিসি গ্রিন বলে একটা আইপিও আনছে গভর্নমেন্ট। তো সেই এনটিপিসি গ্রিন নিয়ে যদি কারোর জানার থাকে কমেন্ট বক্সে জানিও। এই আইপিওর ব্যাপারে আমি তাহলে ডিটেলসে আলোচনা করব। যে নেক্সট যে সেক্টরের দিকে নজর রাখা উচিত সেটা হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট সেক্টর। এই হাউজিং ডেভেলপমেন্ট সেক্টর কিন্তু আগামী দিনে যেমন হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই আবাস যোজনার সাথে গরিব মানুষরা যে ঘর পায়, এই স্কিমের আওতায় কিছু কিছু কোম্পানি কিন্তু খুবই ভালো প্রফিট গেইন করবে বলে আমার মনে হয়। যেমন হচ্ছে হুডকো, তারপরে হচ্ছে এনবিসিসি আছে, তারপরে হচ্ছে আম্বুজা সিমেন্ট আছে, আল্ট্রাটেক সিমেন্ট আছে। কারণ দেখো, যত ঘর বাড়ি তৈরি হবে তত সিমেন্টের একটা রিকোয়ারমেন্ট থাকবে। তো এই আম্বুজা সিমেন্ট, আল্ট্রাটেক সিমেন্টও কিন্তু তোমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো, সিমেন্টের যে কোম্পানিগুলো আছে। আর 5 নম্বর যেটা লাস্ট যে সেক্টর সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। মানে গভর্নমেন্ট এখন জিরো এমিশন ভেহিকেলের দিকে যাবে। ফসিল ফুয়েলস এর যে ব্যবহার সেটা কমাতে চাইছে গভর্নমেন্ট, কারণ এতে প্রচন্ড পরিমাণে একটা গ্লোবাল ওয়ার্মিং এরও একটা ব্যাপার থাকছে। তারপরে হচ্ছে ফসিল ফুয়েল বাইরে থেকে আমদানি করতে গেলে প্রচন্ড পরিমাণে ডলার খরচ করতে হয়, সেই খরচের জায়গাতেও গভর্নমেন্ট কিন্তু রাশ টানতে চাইছে। তো সেই জন্য কিন্তু ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড রাখতে পারো। যেমন হচ্ছে টাটা মোটরস তো নাম্বার 1। মোটরস এই যে প্যাসেঞ্জার ভেহিকেলের চার চাকা, তার যে 70% মার্কেট ক্যাপচার করে বসে আছে। তারপর হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এসইউভি সেক্টরে, ঠিক আছে, সেও একটা ভালো মার্কেট ক্যাপচার করে বসে আছে। ইলেকট্রিক বাস জেবিএম অটো আছে, ওলেকটা গ্রিনটেক আছে। এছাড়া আইসার মোটরের দিকেও তোমরা নজর রাখতে পারো। রয়্যাল এনফিল্ড তৈরি করা আইসার মোটরের, আমরা যারা ভারতবর্ষের মানুষ তাদের কাছে রয়্যাল এনফিল্ড বাইক কিন্তু একটা ইমোশনের মতো। রয়্যাল এনফিল্ড বাইক কিন্তু আগামী দিনে আইসার মোটর ইলেকট্রিক ভেহিকেলে ট্রান্সফর্ম করতে চলেছে। প্রায় এই ছিল আজকের আমার ভিডিও। বাজেটের আগে কোন স্টকগুলো আমাদের অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হবে, সেই স্টকগুলো আগামী দিনে ভালো বেনিফিট বা ভালো প্রফিট গেইন করতে পারে বলে আমার পার্সোনালি মতামত। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।